আপনারা জানলে অবাক হবেন যে আমাদের মহাবিশ্বের বেশিরভাগ অংশটাই ফাঁকা। মানে এই ফাঁকা অংশে এমন কিছু শক্তি রয়েছে, এমন কিছু ম্যাটার রয়েছে যেগুলোকে আমরা এখনো বুঝে উঠতে পারিনি। প্রায় 95% ম্যাটারই ফাঁকা এবং এই শূন্য স্থানই পুরো মহাবিশ্বকে চালাচ্ছে। ব্যাপারটা কেমন ধরুন, এটাকে বলা হয় ডার্ক ম্যাটার একটা আছে 27% ডার্ক ম্যাটার আর বাকিটা ডার্ক এনার্জি। এই দুটো মিলে 95%। আর এই সম্পূর্ণ শক্তিদ্বয় মানে ডার্ক এনার্জি আর কি, এই শক্তিটাই পুরো মহাবিশ্বকে চালাচ্ছে। একটু সহজভাবে যদি বুঝতে চাই, দেখুন একটা বেলুনের মতো, বেলুনটা ফুলছে এবং অদৃশ্য শক্তিতে ফুলছে। আমরা বেলুন ফোলালে ফু দিয়ে ফোলাবো, সেই ফুটাই অদৃশ্য শক্তি এবং এই মহাবিশ্বকে আস্তে আস্তে বাড়িয়ে নিচ্ছে, মানে ফোলাচ্ছে, বড় করছে। বড় হতে হতে এক সময় এটা বিগ ফ্রিজে যাবে। যেরকম সম্প্রসারণ হচ্ছে বিগ ফ্রিজে হবে, তখন ঠান্ডা হয়ে যাবে এবং তারপর থেকে প্রসারণ হবে। তো বিজ্ঞানীরা দেখেছেন যে আমাদের মহাবিশ্ব এখনও প্রসারণশীল রয়েছে, তার মানে মানে আমাদের আশেপাশের গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। মানে ওই ধীরে ধীরে যেরকম আমরা গাড়ি করে যাই রাস্তা দিয়ে, তার পাশ থেকে বাড়িগুলো দূরে দূরে সরে যায় বা দূরের পাহাড়টা আস্তে আস্তে সরে যায়, ঠিক সেরকম একটা ব্যাপার মনে হচ্ছে। তবে এটা কিন্তু সামগ্রিক রূপ নয়। সামগ্রিক রূপ হচ্ছে এটাই যে এই বাড়তে বাড়তে যদি একসময় থেমে যায় এবং থামার পরে সংকুচিত হতে শুরু করে, তাহলেই মহাবিশ্ব থাকবে না। এবার বলবেন এসব ভেবে আমার লাভ কী? দেখুন, আমাদের কোনো লাভ নেই, কারণ এটা হতে প্রায় 1100 কোটি কি 1200 কোটি বছর লাগবে। সেই সময় কিছুই থাকবে না এবং এই মহাবিশ্ব সম্পূর্ণ অন্যরকম একটা রূপ নেবে। আমরা এটাও জানি যে আমাদের যে অতি প্রিয় নক্ষত্র, একদম সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য, যার জন্য আমরা এই মহাবিশ্বে বেঁচে আছি আর কি, যার শক্তির জন্যই সমস্ত কিছু হচ্ছে। সবুজ উদ্ভিদ শক্তি তৈরি করছে, তার শক্তি রূপান্তর ঘটিয়ে আমরা চলছি এবং আমরা চলার পর বিভিন্ন বাধা অতিক্রম করে মানব সভ্যতা এগিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যে আমাদের পৃথিবীর মধ্যে যে সমস্ত সম্পদ আছে, সেই সম্পদগুলোকে খুব সহজে ব্যবহার করতে পারছে। এই হচ্ছে একটা বেসিক ম্যাটার। এবার এই বেসিক ম্যাটারের ব্যাপারটা হচ্ছে, এখানে একটা বিগ ফিল্টার আছে। ফিল্টারটা কি? এবার এই কারণে কথাটা হয় যে তাহলে কেন আমরা এরকম, যদি মহাবিশ্বে প্রচুর গ্রহ নক্ষত্র থাকতে পারে, সেখানে প্রাণও থাকতে পারে এবং এমন একটা গোল্ডিলক জোনে হয়তো অনেক গ্রহ থাকতে পারে, তাহলে তারা কেন আসতে পারছে না? এখানে এইটা নিয়ে এনরিকো ফার্মি বলেছিলেন যে হোয়ার ইজ এভরিওয়ান, এত যে কথা হচ্ছে কোথায় সবাই গেল? তো তখন বলতে হয় যে তারা হয়তো এই গ্রেট ফিল্টারটাকে অতিক্রম করতে পারছে না। আমাদের সামনে গ্রেট ফিল্টার আছে, হয়তো আমরা টাইপ 1 সিভিলাইজেশন হওয়ার আগেই ধ্বংস হয়ে যেতে পারি নিজেদের মধ্যে গন্ডগোল করে, মারামারি করে। আর সাম্প্রতিক সময় আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম এটা নিয়ে, যে ডাইনোসর যখন আমাদের এখানে ছিলেও, তারা কিন্তু বেশ দাপিয়ে রাজত্ব করে বেড়াচ্ছিল, কোনো অসুবিধা ছিল না, নিজের মধ্যে কোনো গন্ডগোল ঝামেলা কিচ্ছু ছিল না। তাহলে কি হলো হঠাৎ করে যে ডাইনোসর হঠাৎ করে পালিয়ে গেল বা ধ্বংস হয়ে গেল? একটা উল্কাপিণ্ড এসে পড়লো উত্তর আমেরিকার একটা জায়গাতে এবং তার পরবর্তী সময়ে সমস্ত ডাইনোসর ধ্বংস হয়ে গেল। একটা ক্যাটাস্ট্রফি হয়ে গেল, একটা গণবিলুপ্তি হয়ে গেল। আর সেটা কিন্তু খুব অস্বাভাবিক নয়, সেটা আজ থেকে 100-200 বছর পরে এরকম একটা গণবিলুপ্তি হতেও পারে, সেটা প্রাকৃতিক কারণে। আর যদি মানুষের মধ্যে গণ্ডগোল হয়, কারণ আমাদের কাছে যতগুলো পারমাণবিক বোমা আছে সেইগুলো নিজেরা যদি নিজের দেশেই ফাটিয়ে দিই, তাহলে সবাই মরে যাব। এই হিংসার বীজ তো বপন চলছে, কারণ এটাও হয়তো একটা গ্রেট ফিল্টার, এটাও একটা মহাবিশ্বের বলতে পারেন যে একটা পরীক্ষা এবং সেই পরীক্ষায় পাশ করলেই তার পরবর্তী পর্যায়ে যাওয়া যাবে, মানে টাইপ 2 টাইপ 3 সিভিলাইজেশনে যাওয়া যাবে। এবার যেটা বলছিলাম, এবার আরেকটা ব্যাপার দেখুন, যেরকম সব কিছু জন্ম এবং মৃত্যু নিয়েই সব কিছু হয়, মানুষের আছে, প্রত্যেকটা জীবের আছে, প্রত্যেকটা নক্ষত্রের আছে, মহাবিশ্বেরও এরকম একটা ব্যাপার আছে, গ্যালাক্সিরও আছে, তারা চেঞ্জ হয়। আমরা দেখব যে আগামী কয়েক হাজার বছর পরেই আমাদের অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যে কাছাকাছি গ্যালাক্সি রয়েছে, তার সঙ্গে আমাদের গ্যালাক্সিটা তো মিলেমিশে একাকার হয়ে যাবে। আর একাকার হলে কি হবে? আমরা হয়তো দেখতে পাবো যে হয় না যে আপনি এটা কম্পিউটার সিমুলেশনও দেখতে পারেন যে দুটো গ্যালাক্সি একসঙ্গে মিলে একটা বেশ খিচুড়ি মতো হয়ে গেছে। তার মানে এই নয় যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রে ধাক্কা লাগবে, কারণ প্রত্যেকের একটা প্রচুর বড় বড় জায়গা, মানে এরকম না যে নক্ষত্র দেখতে পাচ্ছি বলে একদম কাছেই সেটা রয়েছে, সেরকম কিছু নয়। তো এটা একটা টপিক, তো যে টপিকটা মেন কথা বলছিলাম, যে আমাদের অদৃশ্য শক্তিটা বিজ্ঞানীরা এখনও বুঝে উঠতে পারেননি যে আসলে এই শক্তিটা কোথা থেকে আসে, কিভাবে এই শক্তিটার বিকাশ ঘটে, কিভাবে এই শক্তিটা ছড়িয়ে পড়ে বা কিভাবে এই শক্তিটা উৎপত্তি হয়। অনেকে বলছেন যে মহাবিশ্বে যে সম্প্রসারণ, এর ভেতর থেকেই শক্তি তৈরি হয়।
এবং আমারও মনে মনে কৌতূহল জাগে যে আচ্ছা ধরুন এই যে বিগ ব্যাংয়ের পরবর্তী সময়ে যে মহাবিশ্বটা তৈরি হয়েছে, এই বিশাল মহাবিশ্ব, অনেকে বলে না বিগ ব্যাং কী করে বুঝলে বিগ ব্যাং হয়েছে? বিগ ব্যাং হয়েছে খুব ইজিলি বোঝার, কারণ যে হাবেল টেলিস্কোপ বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এদের যদি বলা হয় যে, এদের বলা হয় না, এদের দিয়ে দেখা যায় যে আজ থেকে 100 বছর 100 কোটি বছর আগের নক্ষত্রটা কেমন ছিল, তখন দেখতে পাওয়া যায় একটা ফর্মেশন তৈরি হয়েছে, একটা চারা গাছ থেকে যখন আস্তে আস্তে একটা বড় মহিরুহে পরিণত হয়, সেই চারা গাছটা দেখা যাবে। কারণ আমরা জানি যে নক্ষত্রটা 100 আলোকবর্ষ দূরে রয়েছে, সেটা 100 আলোকবর্ষ দূরে আলোটা আমাদের চোখে এসে বা আমাদের দূরবীনে বা টেলিস্কোপে এসে পৌঁছে যায় বলে তাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ যেটা দেখছি তাকে, সেটা কিন্তু 100 কোটি বছর আগের। এইভাবে দেখতে দেখতে আমরা কিন্তু একটা শূন্য বা বিন্দুতে পৌঁছে যাই, আর সেটাই হচ্ছে বিগ ব্যাং। এখানে কোনো ম্যাজিক্যাল ব্যাপার নেই বা থিওরির ব্যাপার নেই। আর এই বিগ ব্যাং হওয়ার পরবর্তী সময় একটা জায়গায় গিয়ে শেষ হয় বিগ ব্যাংটা, যেরকম বৃদ্ধি তার একটা পরিণমন, অর্থাৎ তার ম্যাচুরিটি চলে আসবে এবং তারপরে আস্তে আস্তে সে নিজেকে টেনে নেবে এবং আবার একটি বিন্দুতে পরিণত হবে। হয়তো এটা চক্রাকারেই ঘুরছে এবং সেই চক্রাকার আবর্তের মধ্যে অনেকটা না থাকার মধ্যে আমরা একটুখানি এই যে কনসাসনেস নিয়ে থাকছি, বা আমাদের গ্রে ম্যাটারের মধ্যে যে শক্তি আছে, যে শক্তিটাকে ধরতে পারছে, আমি আপনি কথা বলছি বা সারা পৃথিবীর সমগ্র মানবজাতি যে বুঝতে পারছে যে তারা বেঁচে আছে, তারা মানুষ, তারা চিন্তা করতে পারে, এটা তো মিথ্যা নয়। তাহলে এই যে গ্রে ম্যাটার বা ব্রেনটা একটা ফ্রিকোয়েন্সি ধরে রাখছে, সেখান থেকে নিজেরা বুঝতে পারছে, দেখুন দেহের সঙ্গে মনের সঙ্গে এটা কিন্তু সম্পূর্ণ একটা মানে একটা মানে প্যারালালি চলছে, দুটোর সঙ্গে দুটোর কোনো কানেকশান নেই বলতে গেলে। এটা আবার অন্য কথায় চলে যাবো, এটা নিয়ে অন্য একদিন ভিডিও করব, যে এই আমাদের যে শক্তি বা কনসাসনেস, এর সঙ্গে দেহ মনের কী সম্পর্ক এবং এর সঙ্গে কসমোলজির কী সম্পর্ক, একটা যুক্তিপূর্ণ একটা আলোচনা করার চেষ্টা করব। এটুকুই আমরা জানতে পারি, আজকে যে গাছের পাতা বেরোচ্ছে, আজকে যে বৃষ্টি হচ্ছে, আজকে যে আমরা যে বেঁচে আছি, চিন্তা করতে পারছি, খাচ্ছি, যাচ্ছি, ফোন দেখছি, সবই করছি, এটা কিন্তু একটা পার্ট অফ ইভলিউশন, পার্ট অফ এই মহাবিশ্বের একটা অনন্ত গতিধারার মধ্যে একটা সামান্যতম অংশ। আর সেই অংশটা নিয়ে আমরা বেঁচে আছি। এবার মানুষ বলছে আমি তো অনেক কিছু জানি, আমি অনেক কিছু পারি, আমি মানি না এসব কিছু, প্রকৃতি কিচ্ছু করতে পারবে না। এই প্রকৃতিকেই কিন্তু মানুষ বরাবর ভয় পেয়ে এসছে, তাকে শ্রদ্ধা করেছে, তাকে ঠিক রাখার জন্য অনেক পুজো পার্বণ প্রার্থনা করেছে। ঠিক সেরকমই এখন যে ধর্মীয় ব্যাপারগুলো আছে, যে যদি আপনি খুব গভীরভাবে চিন্তা করেন, প্রত্যেকটা ধর্মের মধ্যেই সেটা মহান সৃষ্টিকর্তা যে নামেই ডাকুন না কেন, সেই সৃষ্টিকর্তা কিন্তু একটা কথাই আমরা তাকে বলার চেষ্টা করি, যে সব কিছু ঠিক রেখে দাও, সব কিছু ঠিক করো, মঙ্গল করো, আমাকে চেতনা দাও, আমাকে জানতে দাও। আসলে সেই মহাবিশ্বটা কিন্তু আমরা মহাবিশ্বের মাঝে মাঝে মনে হয় আমরা মহাবিশ্বের একটা বিশাল বড় বিগ ব্রেনের মধ্যে বসে আছি, এবং সেই ব্রেনের মধ্যে বসে হয়তো আমরাই ভাবছি আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে মহাবিশ্বের সমস্ত ম্যাপ। আর আমাদেরকে তৈরি করার মূলেও সেই একটা কারণ, যে আমাদের চোখ দিয়ে সেই মহাবিশ্ব নিজেকে দেখবে। আজকে যন্ত্রমন্ত্রের ভিডিওতে অনেক দিন পরে ফেস ক্যামে কথা বলতে এলাম আপনাদের সঙ্গে। দেখুন, চিন্তার স্রোত পাল্টানো আমাদের প্রত্যেকের উচিত। দৈনন্দিন অনেক ঝুট ঝামেলা থাকে, তার সঙ্গে সঙ্গে একটু বড় মাপের চিন্তা করলে মন থেকে অনেক চিন্তা দূরীভূত হয়। ভালো থাকবেন, অজানাকে এভাবেই জানতে থাকুন। চ্যানেলটি খুব ছোট হয়ে গেছে, নতুন পর্ব নিয়ে ফিরব, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ।